40 বছরের একাকিত্বের পর বিয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল, কিন্তু বিয়ের আগেই জানা গেল যার সাথে বিয়ে সে আসলে ডেটিং অ্যাপে পুরুষদের খুশি করার জন্য কাজ করে। বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই আমরা শ্রী নামের এই ছেলেটিকে দেখি। সে রাখি নামের এই মেয়েটির প্রেমে পড়ে এবং তাকে একটা আংটি দিয়ে প্রপোজ করতে আসে। আংটিটা ছিল নকল। রাখির বাবার গয়নার দোকান আছে, তাই সে সহজেই বুঝে যায় এটা নকল আংটি। তখন শ্রী বলে, আমার বন্ধু দীপক বলেছে রাখির বাবা গয়নার ব্যবসায়ী হলেও তার মেয়ে একটা হীরের মতো, তাই এই নকল আংটিতেই পটে যাবে। এই কথাটা শোনার পর রাখি রেগে গিয়ে স্ত্রীকে অভিশাপ দেয় তার জীবনে কোনোদিনও বিয়ে হবে না আর কারো সাথে সে প্রেমও করতে পারবে না। এরপর সিন চলে যায় অনেকগুলো বছর পর। এই যে যাকে এখন স্ক্রিনে দেখছো এটাই হলো সেই শ্রী। তার এখন বয়স 40 বছর, কিন্তু এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি, এমনকি সে কারো সাথে প্রেমও করেনি। তাই সে মনে মনে ভাবে সেই ছোটবেলায় রাখির অভিশাপের জন্যই মনে হয় তার এখনো বিয়ে হয়নি, এমনকি সে আজ পর্যন্ত কারো সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেনি। শ্রী এখন একজন সংস্কৃতের শিক্ষক। সে খুব সাধারণভাবেই চলাফেরা করত। তার স্কুলের ছাত্রছাত্রীরাও জানতো যে তার জীবনে কোনো মেয়ে নেই, তাই তারা তাকে নিয়ে খুব মজা করত। একদিন তার বৌদি কুসুম তাকে ফোন করে বলে তার বায়োডাটায় 40 বছর না লিখে 39 লেখা উচিত। শ্রী বলে এমনটা করেও কোনো লাভ হবে না। তখন তার বৌদি তাকে বোঝায় একদিন না একদিন ঠিক তোমার জীবনে একটা ভালো মেয়ে আসবে। এখান থেকেই বোঝা যায় তার আর তার বৌদির মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শ্রী তারপর পাত্রী দেখতে যাওয়ার জন্য তার বন্ধু দীপকের স্টুডিওতে ফটো তুলতে আসে। সেখানে দীপক তাকে বলে এত বছর তার কোনো মেয়ের সাথে কথা না বলায় নিজের আত্মবিশ্বাস কমে গেছে, তাই দীপক তাকে একটা ডেটিং অ্যাপের কথা বলে। সে বলে এই অ্যাপে নিজের প্রোফাইল লগ ইন করলে তুমি মেয়েদের সাথে অনেক দুষ্টু মিষ্টি কথা বলতে পারবে। তারপর দীপক আপ জাইসা কই বলে একটা ডেটিং অ্যাপে তার মোবাইলে তার নামে প্রোফাইল ক্রিয়েট করে দেয়। তারপর রাতে স্ত্রী বাড়িতে গিয়ে সেই অ্যাপে একটা মেয়ের সাথে কথা বলতে থাকে। স্ত্রী তো প্রথমে সাধারণভাবে কথা বলছিল, যেমন সে কি খেয়েছে, কি করছে, বাড়ির সবাই কেমন আছে, সে কেমন আছে, এই সমস্ত কথা শুনে সেই মেয়েটি অপর দিক থেকে হাসতে থাকে। তারপর মেয়েটি একটু দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। সে যেহেতু এইরকম কারো সাথে আগে কখনো কথা বলেনি, তাই সে খুব লজ্জা পায়। মেয়েটির সাথে কথা বলতে বলতে স্ত্রী তার আসল পরিচয় দিয়ে দেয় এবং তার মনে হচ্ছিল যেন মেয়েটি তার পাশে বসেই তার সাথে গল্প করছে। এদিকে স্ত্রীর বৌদি কুসুম আর তার দাদাকে দেখি। কুসুম খুব ভালো রান্না করতে পারে। কুসুমের ইচ্ছা সে একটা ক্লাউড কিচেন শুরু করবে, কিন্তু তার স্বামী বলে সে যাতে এইসব দিকে মন না দিয়ে শুধুমাত্র সংসারে মন দেয়। এমনকি কুসুম তার স্বামীর কাছে রোম্যান্সের আবদার করলে তার স্বামী তাকে দূরে সরিয়ে দেয়। পরের দিন কুসুমের কাছে তার প্রতিবেশী মিস্টার বোস এসে তাকে বলে তোমার বানানো আচারটা আমাদের বাড়ির সবার খেয়ে খুব পছন্দ হয়েছে। এই শুনে কুসুম তো খুব খুশি হয়। মিস্টার বোস আরো বলেন আমি স্ত্রীর জন্য একটা মেয়ে দেখেছি। এই কথাটা শুনে কুসুম সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে বলে সে যেন মেয়েটির সাথে দেখা করে। স্ত্রী যখন তার বৌদির কাছ থেকে শুনে মেয়েটির বয়স 32, তখন তার মনে হয় মেয়েটির মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে আমাকে কেন বিয়ে করতে চাইবে। বৌদির জোড়াজুড়িতে স্ত্রী মেয়েটির সাথে দেখা করতে যায়। এই মেয়েটির নাম হলো মধু। মধুকে স্ত্রী প্রথম দেখাতেই সে অবাক হয়ে যায়, কারণ মধু ছিল খুবই সুন্দরী। তারপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং মধুকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্ত্রীকে পছন্দ করেছে। এদিকে স্ত্রী মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি নিশ্চয়ই তাকে ফাঁসাতে চাইছে, না হলে এত সুন্দরী মেয়ে কেনই বা তাকে পছন্দ করবে। মধু একজন বনেদি পরিবারের মেয়ে। তাকে ছোটবেলায় তার মা বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। মধু তার দিদার খুব আদরের ছিল। মধুর এক বান্ধবীর কাছ থেকে শ্রী নমিত নামের এক ছেলের ব্যাপারে জানতে পারে। পরের দিন মধুর সাথে দেখা করে শ্রী নমিতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে মধু বলে কয়েক বছর আগে আমার সাথে নমিতের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়, তা থেকে প্রেমে পরিণত হয়। কিন্তু একদিন আমি নমিতের সাথে ঘুরতে গিয়ে আমরা দুজনে যখন রোম্যান্স করতে যাচ্ছিলাম, তখন নমিত আমাকে জিজ্ঞাসা করে আমি ভার্জিন কিনা। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো নমিত আমার সাথে ইয়ার্কি করছে, কিন্তু পরে বুঝলাম সে সিরিয়াস ছিল। নমিত এত বড় ডাক্তার হওয়া সত্ত্বেও তার মানসিকতা এত ছোট দেখে তার সাথে আমি ব্রেকআপ করি। মধু শ্রীকে আরো বলে আমি তো তাকে একবারও জিজ্ঞাসা করিনি সে ভার্জিন কিনা, কিন্তু সে কিভাবে আমাকে এই প্রশ্নটা করতে পারে। এখনকার দিনে 16 বছরের পর আর কেউই ভার্জিন থাকে না। এই শুনে শ্রী তো কোনো কথাই বলতে পারে না, কারণ সে 40 বছর বয়সে এসেও সে এখনো ভার্জিন। এরপর থেকে তারা দুজন দুজনের সাথে অনেক সময় কাটাতে থাকে এবং এক পর্যায়ে এসে তাদের দুজনের বাড়ির লোকেরা মিলে তাদের এঙ্গেজমেন্টের ডেট ঠিক করে। সিন চলে আসে এঙ্গেজমেন্টের দিনে। সেদিন তাদের এঙ্গেজমেন্ট হওয়ার পর মধু তার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যেমনটা শ্রী সেই ডেটিং অ্যাপের যে মেয়েটির সাথে কথা বলেছিল ঠিক সেই রকম। আর
তখনই শ্রী বুঝতে পারে সেই ডেটিং অ্যাপে আর অন্য কোনো মেয়ে না, মধুর সাথেই সে কথা বলেছিল। শ্রী তখন ভাবতে থাকে, আমার সাথে মধু ওই অ্যাপে যেমন কথা বলেছে, হয়তো আরো অনেক ছেলের সাথে এভাবে কথা বলেছে। সে মেয়ে হয়ে কিভাবে এরকমটা করতে পারে। শ্রী ঠিক করে কিছুদিনের জন্য সেখান থেকে অনেক দূরে চলে যাবে। যখন সে এখান থেকে চলে যাওয়ার জন্য বাসে ওঠে, তখন সেখানেই মধু আসে। মধু তখন তাকে সেখানে এসে জিজ্ঞাসা করে সে কেন চলে যাচ্ছে। তখন শ্রী তাকে সবকিছু বলে এবং সে এও বলে যে সে এটা একদমই মেনে নিতে পারছে না যে তার হবু বউ এইভাবে কোনো ডেটিং অ্যাপে সমস্ত ছেলের সাথে দুষ্টুমিষ্টি কথা বলে। মধু তখন বলে, তুমিও তো ওই অ্যাপে ছিলে, তাহলে আমাকে নিয়ে তো সমস্যা কিসের? তুমিও যেমন তোমার একাকিত্ব দূর করার জন্য ওই অ্যাপে ছিলে, আমিও তেমনই। শ্রীয়ের এইরকম মানসিকতা দেখে মধু বলে, যেদিন তুমি আমার সাথে প্রথম কথা বলেছিলে সেদিনই তুমি তোমার নিজের আসল পরিচয় আমাকে দিয়েছিলে। তোমার সাথে কথা বলতে বলতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছিল, আর যখন আমি জানতে পারি তুমি আমার মামার পাড়ায় থাকো, তখন আমার মামাকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের জন্য আমি প্রস্তাব পাঠিয়েছিলাম। তোমার সাথে একবার কথা বলার পরই আমি বুঝেছিলাম তুমি কতটা সৎ আর কতটা ভালো মানুষ। মধু এত কিছু বলার পরেও শ্রী মধুকে বিয়ে করবে না বলে। মধুর কোনো কথা না শুনে শ্রী তার এঙ্গেজমেন্টের রিংটা তার হাতে খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু শ্রী ও মধু কেউই দুজন দুজনকে ভুলতে পারছিল না। এই ব্যাপারটা নিয়ে শ্রীকে তার বন্ধু দীপক একটু বোঝালে সে বুঝতে পারে এই ব্যাপারটা নিয়ে তার এত রিয়েক্ট করা উচিত হয়নি। সে কলকাতায় গিয়ে মধুর সাথে দেখা করবে। শ্রী যখন লাইব্রেরিতে মধুর সাথে দেখা করতে আসে, তখন সেখানে এসে দেখে নমিত এসেছে মধুর সাথে দেখা করে ক্ষমা চাইতে। এটা দেখে শ্রীর তো খুব রাগ হয়। তারপর শ্রী মধুর সাথে দেখা করে বলে সেদিন সে যা যা বলেছিল সেগুলো সব রাগের মাথায় বলেছিল, এখন তার রাগ কমে গেছে, সে এখন মধুকে ক্ষমা করে দিতে চায়। এটা শুনে মধু তো অনেক অবাক হয়। মধু বলে, শ্রী মধুকে ক্ষমা করার কে? তুমিও সেই অ্যাপে ছিলে আর আমিও ছিলাম, তাহলে ভুলটা শুধু তার একার কেন? মধু বলে, তোমাকে যখন আসতে দেখলাম তখন ভাবলাম তুমি হয়তো বদলে গেছো। কোনো সম্পর্কে কেউ ছোট বা বড় হয় না, দুজনেই সমান হয়। এই বলে মধু সেখান থেকে চলে যায়। দুটো পরিবারের তরফ থেকে শ্রী আর মধুর বিয়ের জন্য একটা হল ভাড়া করা হয়েছিল। সেই হলের টাকা দুজনের বাড়ি থেকে অর্ধেক অর্ধেক দেওয়ার কথা ছিল, কিন্তু এখন বিয়ে ভেঙে যাওয়ায় শ্রীর বাড়ির লোক সেই টাকা দিতে চায় না। তাই শ্রীর বাড়ির লোকেরা ঠিক করে মধুদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলবে। মধুদের বাড়িতে যাওয়ার সময় রাস্তার মাঝে শ্রীর বৌদি কুসুমকে দেখতে পায় মধুর মামার সাথে। তখনই শ্রীর পরিবারের সবাই জানতে পারে মধুর মামার সাথে কুসুমের একটা অবৈধ সম্পর্ক চলছে। তারপর কুসুমের স্বামী তাকে জিজ্ঞাসা করে, এই সব করার আগে তোমার লজ্জা করেনি? কুসুম তাকে তখন বলে, হ্যাঁ আমার অনেক লজ্জা করেছে, কিন্তু আমি কি করব? তুমি আমার আর্থিক চাহিদা পূরণ করো ঠিকই, কিন্তু আর বাদবাকি সবগুলোর কি হবে? তুমি কখনো আমাকে জিজ্ঞাসা করোনি কিসে আমার ভালো লাগে আর কি আমি চাই। সবসময় সবার সামনে আমাকে ছোট করেছো, কখনো আমাকে ভালোবাসা দাওনি, আমার কোনো স্বপ্ন পূরণ করতে চাওনি। আমাকে শুধুমাত্র তুমি বিয়ে করে এনেছিলে সংসারে কাজ করার জন্য। এই কথাগুলো শুনে তার স্বামী চুপ করে যায়। তার স্বামী বুঝতে পারে যে সত্যিই তো তাই, সে কখনোই তার কোনো কিছুরই মূল্য দেয়নি। তখন তার স্বামী তাকে বলে সে তাকে ক্ষমা করে দেবে সে যদি সবার সামনে ক্ষমা চায়। তখন শ্রী তার দাদাকে বলে, কেন বৌদি ক্ষমা চাইবে? এখানে ভুলটা তো তোমারই, তুমি কখনো বৌদিকে বোঝার চেষ্টা করনি। শ্রী তার বৌদিকে বলে, তুমি যা যা করবে কেউ তোমাকে সাপোর্ট না করলেও আমি তোমাকে সাপোর্ট করব। এই কথাটা শুনে তার বৌদি খুব খুশি হয়। তারপর মিস্টার বোসের কাছে ফোন আসে, তার মা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়ে। মধুর পরিবারের সবাই খুব দুঃখ করে। সামনেই তো সরস্বতী পুজো, আর মধুর দিদা চেয়েছিলেন এই বছর সরস্বতী পুজোটা যেন বেশ বড় করে করা হয়। এখন তার দিদা অসুস্থ হয়ে যাওয়ায় আর মনে হয় এই পুজোটা হবে না, তাই সবাই খুব মন খারাপ করে। শ্রী মধুর দিদার এই ইচ্ছার কথা শুনে তখন সবাইকে বলে যেমনটা উনি চেয়েছিলেন তেমন ভাবেই এই বছরও পুজো হবে, অনেক ধুমধাম করে। তারপর তাদের বাড়িতে খুব বড় করে ধুমধাম করে সরস্বতী পুজো হয়। এই পুজোর মধ্যেই তার দিদার শরীরটাও একটু সুস্থ হয়ে ওঠে। সরস্বতী পুজোর শেষে যখন মায়ের বিসর্জন হয় তখন সেই গঙ্গার ঘাটে শ্রী মধুর কাছে ক্ষমা চায়। সে মধুকে বলে সে এই 40 বছর বয়সে এসেও এখনো ভার্জিন, সেই কারণেই সে ভাবতো যে কোনো মেয়ে এমনটা কি করে করতে পারে। আর তার ভার্জিন হওয়ার কথা আগে মধুকে বলেনি, কারণ সে মনে করতো যে এই কথাটা জানালে হয়তো মধু তাকে ছেড়ে চলে যাবে। এখন সে বুঝতে পেরেছে একটি সম্পর্কে দুজনেই সমান, কেউ ছোট বা কেউ বড় হয় না। একে অপরে তারা যেমন, তারা দুজন দুজনকে মানিয়ে নিয়ে চলবে। এই সমস্ত কথা শোনার পর মধু শ্রীকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে দেখে তাদের বাড়ির লোকেরাও খুব খুশি হয়। এই সিনের মাধ্যমেই এই মুভিটি শেষ হয়।
এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।